5 অগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন যা হয়তো কেউই কখনো ভুলবে না। টানা 15 বছর ধরে দেশ শাসন করা একজন প্রধানমন্ত্রী, যার হাতে পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সবকিছুই ছিল, তিনি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। কিন্তু কেন? সে রাতে আসলে কি ঘটেছিল? আজকের এই আলোচনায় আমরা মূল তথ্যের ভিত্তিতে ধাপে ধাপে সেই ঐতিহাসিক এবং নাটকীয় ক্ষমতার পালাবদলের পেছনের গল্পটা বোঝার চেষ্টা করব। চলুন গভীরে যাওয়া যাক। 5 অগস্ট 2024 এই নির্দিষ্ট তারিখটার দিকে তাকালেই অবাক হতে হয়। একজন 15 বছরের ক্ষমতাধর প্রধানমন্ত্রী চোখের পলকে কিভাবে ক্ষমতাচ্যুত হলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 15 বছরের শাসন, পেছনের গল্প। 5 আগস্টের এই আকস্মিক পতনের পিছনের আসল কারণটা বুঝতে হলে গত 1.5 দশকের ক্ষমতার চিত্রটা আগে একটু দেখে নেওয়া যাক। 2009 সালে যখন সরকার দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসে, তখন অনেকের কাছেই ব্যাপারটা বেশ আশাব্যঞ্জক মনে হয়েছিল। কিন্তু সূত্র বলছে সময়ের সাথে সাথে পরিস্থিতি পুরোপুরি বদলাতে শুরু করে। বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার, মিডিয়ার উপর কড়া নিয়ন্ত্রণ আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইনের মাধ্যমে সরকারের সমালোচকদের জেলে পাঠানোর মতো ঘটনা বাড়তে থাকে। এরপর আসে 2018 সাল। এই নির্বাচনটা নিয়ে দেশে বিদেশে এত বিতর্ক হয়েছিল যে সমালোচকরা একে কোনো সাধারণ নির্বাচন না বলে রীতিমতো একটা সাজানো নাটক বলে দাবি করেন। এরপর 2024 সালের জানুয়ারিতে বিরোধীদের বয়কটের মধ্যেও একতরফাভাবে নির্বাচন হয়। এই টানা ঘটনাপ্রবাহ মানুষের মনে একটা বিশাল ক্ষোভ জমিয়ে তুলেছিল, ঠিক যেন একটা সুপ্ত আগ্নেয়গিরি, যেটা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় ছিল। 2 জুলাই 2024 আন্দোলনের অনুঘটক। সেই সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণটা ঘটল খুব দ্রুত। এবার আমরা সেই টার্নিং পয়েন্টটা দেখব, যা পুরো পরিস্থিতিকে একেবারে বদলে দিয়েছিল। আর এই ব্যাপারটা খুব চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে একটা আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একেবারে শান্তিপূর্ণ একটা আন্দোলন শুরু করেছিল। কিন্তু সরকার এই আন্দোলন দমনে চরম কঠোর পদক্ষেপ নেয়। পুলিশ আর ছাত্রলীগ মোতায়েন, তাজা গুলির ব্যবহার, পুরো দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া, কারফিউ জারি করা আর হাজার হাজার মানুষকে গণগ্রেফতার করা, সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এই কঠোর পদক্ষেপগুলো সাধারণ মানুষকে এতটাই ক্ষুব্ধ করে তোলে যে সূত্র অনুযায়ী আন্দোলনটা শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। 5 আগস্ট ঘণ্টায় ঘণ্টায় ঘটনাবলী। জুলাই মাসের সেই উত্তাল দিনগুলোর পর আসে সেই চূড়ান্ত মুহূর্ত। চলুন দেখি 5 আগস্ট ঠিক কিভাবে ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি পাল্টে যাচ্ছিল। 5 অগস্ট সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে হাঁটতে শুরু করে। এত বিশাল জনস্রোত, যা ঠেকানো কোনো বাহিনীর পক্ষেই আসলে সম্ভব ছিল না। দুপুরের দিকে আসে সবচেয়ে বড় ধাক্কাটা। সেনাবাহিনী ঘোষণা দেয় যে তারা জনগণের বিরুদ্ধে কোনোভাবেই অস্ত্র ধরবে না। এই একটা সিদ্ধান্তেই প্রশাসনের শেষ ভরসাটুকু একেবারে ধূলিসাৎ হয়ে যায়। বিটেলের দিকে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা বা বিদায় ছাড়াই একটি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পাড়ি দেন তৎকালীন প্রধানমন্ত্রী। আর সন্ধ্যা হতে না হতেই হাজার হাজার মানুষ গণভবনে প্রবেশ করে, যার মাধ্যমে 15 বছরের একটি সুদীর্ঘ অধ্যায়ের নাটকীয় সমাপ্তি ঘটে। 4 অমীমাংসিত রহস্য। কি ঘটেছিল আড়ালে? 15 বছরের একটা শক্তিশালী সরকারের পতন ঘটলেও এর পরতে পরতে লুকিয়ে আছে বেশ কিছু অমীমাংসিত রহস্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যটা হল সেনাবাহিনীর সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে। সেনাবাহিনীর গুলি না চালানোর এই সিদ্ধান্তটি কি আগে থেকেই পরিকল্পিত ছিল, নাকি পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এটা একেবারে শেষ মুহূর্তের সিদ্ধান্ত ছিল? কারণ সেনাবাহিনীর এই নিরপেক্ষ অবস্থানই ছিল প্রশাসনের পতনের সবচেয়ে বড় এবং চূড়ান্ত আঘাত। এরপর আসে ভূ-রাজনৈতিক প্রশ্ন। একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া কূটনৈতিকভাবে অনেক বড় একটা সিদ্ধান্ত। ভারত কি এই আকস্মিক কূটনৈতিক আশ্রয় দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল, নাকি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি বুঝে তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এছাড়াও আরও কিছু গভীর রহস্য রয়ে গেছে, যেমন গণভবনে সেই শেষ মুহূর্তে ঠিক কী আলোচনা হয়েছিল, কে সেই দেশ ছাড়ার চূড়ান্ত পরামর্শ দিয়েছিলেন। এর পাশাপাশি বছরের পর বছর ধরে যে বিপুল পরিমাণ জাতীয় সম্পদ পাচার হওয়ার অভিযোগ রয়েছে, সেই সম্পদের বর্তমান অবস্থান আসলে কোথায়, এই প্রশ্নগুলো এখনও বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে। 5 নতুন অধ্যায়, বর্তমান বাস্তবতা। এত সব নাটকীয়তা আর রহস্যের পর বাংলাদেশ এখন প্রবেশ করেছে সম্পূর্ণ নতুন এক অধ্যায়ে। বর্তমান বাস্তবতাটা একটু মিলিয়ে দেখা যাক। একদিকে বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
এই নতুন সরকার সাধারণ মানুষের মনে একই সাথে স্বস্তি এবং একটা অনিশ্চয়তার মিশ্র অনুভূতি তৈরি করেছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী এখনও ভারতেই অবস্থান করছেন, আর তার কূটনৈতিক মর্যাদা এখনও অনেকটাই অস্পষ্ট। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও এখনও পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট সাড়া কিন্তু মেলেনি। সূত্র থেকে পাওয়া এই তথ্যগুলো বিশ্লেষণ করলে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে জনগণের শক্তির সামনে কোনো দেয়ালই বেশি দিন টিকে থাকতে পারে না। বাংলাদেশে এখন নতুন একটা পথ চলা শুরু হয়েছে, তবে ভবিষ্যতের অনেক কিছুই এখনও অজানা। পরিশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনাটা শেষ করা যাক। সাবেক প্রধানমন্ত্রী কি আর কখনো বাংলাদেশে ফিরবেন? এই প্রশ্নটি এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।